গাঁয়ের মহেশ আচার্যকে তেমন কেউ পছন্দ করত না। আচার্যির বয়স 50 পেরিয়েছে, রোগা শুকনো চেহারা, লোভী স্বভাব। তবে প্রধানত যে দুটো কারণে লোকে তাকে পছন্দ করত না তা হলো লোকটি হাড়কেপ্পন আর মুখে তার বড় বড় বুলি লেগেই আছে। যৌবনকালে তার গায়ে নাকি অসুরের মতো শক্তি ছিল। একটা আস্ত পাঁঠার মাংস একাই হজম করে ফেলত, এমন সব চালবাজি কথা। বিকেলে মস্ত এক বট গাছের তলায় ছেলে ছোকরাদের আড্ডা বসত। আচার্যি বড়দের আড্ডায় যেত না, গুটি গুটি ওই বট গাছের তলায় গিয়ে হাজির হতো। বড়দের কাছে নিজের বাহাদুরির গাল গল্প ধরা পড়ে যাবে বলেই ছেলে ছোকরাদের আড্ডা ছিল তার মনের মতো জায়গা। অবশ্যই ছেলে ছোকরারা যে তাকে চিনত না তা নয়, তার বেশিরভাগ কাহিনী যে বানানো গল্প এটাও তাদের কাছে অজানা ছিল না। তবে আচার্যকে উস্কে দিয়ে ওরা মজা পেত। আচার্যও মনের আগল আলগা করে তার যৌবনের কাল্পনিক কীর্তিকলাপের রোমাঞ্চকর সব ঘটনা রসিয়ে রসিয়ে বলতো এদের। ছোকরাদের মধ্যে নগেন, সাধু, হরিহর আর জেদই ছিল তাকে উস্কে দেওয়ার পাণ্ডা। একদিন ভূতের কথায় আচার্যি একবার এক মামদো ভূতকে কেমন নাকাল করেছিল তার কাহিনী সবিস্তারে বলছিল। তার গপ্প শেষ হলে নগেন বলল, তোমার এত সাহস আচার্যি খুড়ো? আচ্ছা, রাতে তুমি একা একা শ্মশানে যেতে পারবে? শ্মশানে যাওয়া কি এমন কঠিন কাজ? তো যে কেউ পারে, যে কেউ পারে। ঠিক আছে, তুমি যদি আজ রাতে শ্মশানে গিয়ে ঘুরে আসতে পারো তবে তোমাকে আমরা সবাই মিলে 10 টাকা তুলে দেবো। যখনকার কথা বলছি তখন 10 টাকার মূল্য কম ছিল না। কিপ্টি আচার্যির দু চোখ টাকার কথায় চকচক করে উঠল। সে বলল, সত্যি দিবি তো টাকা, না আমার সঙ্গে মস্করা করছিস? সত্যি সত্যি সত্যি, আর কেউ দেয় আর না দেয় আমি তোমাকে 10 টাকা দেবো, এই আমি কথা দিলুম। সাধুর বাবার তেজারতির ব্যবসা, গায়ের অনেকের টিকি তার কাছে বাঁধা, সুতরাং সাধুর কথা বিশ্বাস করা যায়। ঠিক হলো আচার্যি সেদিনই রাত্রিরে শ্মশানে যাবে, আর প্রমাণ হিসেবে শ্মশান থেকে একটা পোড়া কাঠ নিয়ে আসবে। অবশ্যই ছেলেদের মতলব ছিল অন্য। তার পরিণাম যে কি দাঁড়াবে সেটা কেউ আঁচ করতে পারেনি। আজ পরিবেশন করছি একটি রোমাঞ্চকর ছোট্ট গল্প, আচার্যির আত্মদর্শন। লিখেছেন মঞ্জিল সেন। পরিবেশন করছি আমি, মৃণাল দেবনাথ, এবং সঙ্গে রয়েছে সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়। মিউজিক দীপরাজ। শেষ পর্যন্ত শুনতে থাকুন মজার এই ছোট্ট রোমাঞ্চকর গল্পটি, আচার্যির আত্মদর্শন। এদিকে বাড়ি ফিরে আচার্যির শুরু হলো হৃদকম্প। একা একা রাত্রিরে শ্মশানে যাওয়ার মতো বুকের পাটা তার ছিল না। বাহাদুরি দেখাতে গিয়ে সে ওদের প্রস্তাবে রাজি হয়েছিল। তার উপর 10 টাকার লোভটাও তো তার কাছে কম নয়। এখন না পারে গিলতে, না পারে ওগরাতে। তেমন পোড়া কাঠ হাতের কাছে পেলে সেটা দেখিয়ে বলতে পারত শ্মশান থেকে এনেছে। কিন্তু এই সন্ধেবেলা অমন কাঠ কোথায় পাবে? আচার্যি একবার ভাবলো যাবে না, বলবে রাতে পেট খারাপ হয়েছিল। কিন্তু ওরা বিশ্বাস করবে না, পেছনে লাগবে। ওই আড্ডায় যাওয়াই বন্ধ হয়ে যাবে। তাছাড়া 10টা টাকা এই মাগ্গি গন্ডার বাজারে কম নাকি? অনেক ভেবেচিন্তে আচার্যি যাওয়াই ঠিক করলো। রাত্রিরে সবাই শুয়ে পড়লে একটা লাঠি হাতে সে বেরিয়ে পড়ল। হাতে লাঠি থাকলে মনে বল পাওয়া যায়। যদিও ভূত প্রেত লাঠি থেকে ভয় পাবে কিনা সন্দেহ। গায়ের রাস্তা, আলোর চিহ্ন মাত্র নেই। ওই অন্ধকারের মধ্যেই আচার্যিকে যেতে হচ্ছিল। এখানকার পথঘাট নখদর্পণে এটাই একমাত্র সান্ত্বনা। আচার্যি হাঁটছে
আর রাম নাম জপছে। শ্মশান যতই কাছে আসছে তার গলাও ততই চড়ছে। মাঝে মাঝে লাঠিটা মাটিতে ঠুকে মনে সাহস আনবার চেষ্টা করছে। হঠাৎ তার মনে হলো আশেপাশে কাদের যেন পায়ের থপ থপ শব্দ শোনা যাচ্ছে। কে কে? কোনো উত্তর নেই। পায়ের শব্দ থেমে গেছে। আচার্যি ভাবল মনের ভুল। আবার হাঁটা দিল। আবার সেই থপ থপ শব্দ। একজনের নয়, কয়েকজনের পায়ের শব্দ, যেন যেন তাকেই অনুসরণ করছে। এবার আর মনের ভুল নয়। আচার্যি দাঁড়িয়ে পড়ল। চোখে অন্ধকার অনেকটা সয়ে এসেছে। সে দৃষ্টিটা প্রসারিত করার চেষ্টা করল। তার মনে হলো যেন কয়েকটা ছায়া তার আশেপাশে ঘোরাফেরা করছে। শুধু তাই নয়, ছায়াগুলো যেন ঢেই ঢেই করে নাচছে। দিক বিদিক জ্ঞান হারিয়ে ছুটল আচার্যি, আর ছুটল শ্মশানের দিকেই। পায়ের শব্দগুলো যেন এবার এবার স্পষ্ট শোনা যাচ্ছে, যেন তাকে তাড়া করে আসছে। কারা? ওরা কারা? শ্মশানের মধ্যে এসে পড়ল আচার্যি। দরদর করে ঘাম ঝরছে তার শরীর দিয়ে। দু চোখ বড় বড় হয়ে গেছে। শ্মশান যাত্রীদের সুবিধের জন্য একটা আটচালা ছিল, সেখানে এসে পড়ল আচার্যি। আজ শ্মশানে জনমনুষ্যী নেই, কোনো শবদাহ হচ্ছে না, কোথাও চিতার আগুন চোখে পড়ল না। ছায়া ছায়া কায়াগুলিকে এই অন্ধকারেও আবছা আবছা দেখতে পাচ্ছে আচার্যি। ওরা কিছুতেই তার সঙ্গ ছাড়ছে না, বরং আরো ঘন হয়ে আসছে। ভীষণ আতঙ্কে নীল হয়ে গেল তার মুখ। বুকে একটা অসহ্য যন্ত্রণা। হাত থেকে লাঠিটা খসে পড়ল। ছায়া মূর্তিগুলি আরো এগিয়ে এসেছে। হাত দিয়ে বুক চেপে ধরল আচার্যি। বুকের ভেতর যেন মুগুর পড়ছে, প্রচন্ড ব্যথা। তারপরেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল আচার্যি। যখন জ্ঞান হলো তখন তার চোখের সামনে অন্ধকার দূর হয়ে গেছে। দিব্যি দেখতে পাচ্ছে। অবাক হয়ে আচার্যি দেখল নগেন, সাধু, হরিহর আর জেদো নিজেদের মধ্যে কী সব বলাবলি করছে। তাদের মুখে ফুটে উঠেছে আতঙ্কের চিহ্ন। কি ব্যাপার? ওরা এ সময় এখানে কেন? এমন তো কথা ছিল না। তারপরেই পাশে কারো উপস্থিতি অনুভব করে সে ফিরে তাকালো। দেখল রাখহরি মণ্ডল তার দিকে তাকিয়ে হাসছে। আচার্যি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করল, তুমি এখানে? তোমাকে নিতে এসেছি গো। কোথায়? আচার্যির বিস্ময় যেন বেড়েই চলে। তারপরে মনে পড়ল রাখহরি মণ্ডল গত বছর কলেরায় মারা গেছে। সমস্ত শরীরে যেন একটা ঝিলিক খেলে গেল আচার্যির। তবু সে সাহস করে বললে, তুমি তো মরে গেছো। একটু আগে তোমারও তো মরণ হলো গো। তার মানে? ওই দেখো, মাটিতে তোমার মরা পড়ে আছে। ওই ছেলেরা তোমাকে শ্মশানে পাঠিয়ে তোমার পেছন পেছন আসছিল গো, তোমাকে ভয় দেখাতে। তা তুমি বাবু খুব ভয় পেয়েছিলে। সেই ভয়েই তো তোমার বুকের ভিতরের দুঃখ পুকুনি বন্ধ হয়ে গেল গো। তুমি মরে গেলে। আচার্যি এবার ভালো করে লক্ষ্য করে দেখল, সত্যিই তা। হ্যাঁ, আমি চোখ বুজে মাটিতে শুয়ে আছি।
আর ওই ছেলেগুলো আমার চারপাশে মুখ চুন করে বসে আছে। একবার তার মনে হলো ছেলেগুলোকে খুব জব্দ করা গেছে। তারপরই তার উপলব্ধি হলো আর কোনোদিন ওদের আড্ডায় তার যাওয়া হবে না। মনটা খুব খারাপ হয়ে গেল আচার্যির। কোথায় নিয়ে যাবে আমাকে? পৃথিবীতে মানুষের জন্ম হলে যেমন খাতায় নাম লেখাতে হয়, মরার পরেও তেমন আমাদের ভূতেদের দপ্তরে গো নাম লেখাবার নিয়ম আছে। এই শ্মশানে আমার যে এটাই ডিউটি গো। তোমার মতো যারা এখানে আসে তাদের আমি রেজিস্ট্রারি অফিসে নিয়ে যাই। আর দেরি করো না গো, চলো চলো, হয়তো আবার কোনো মরা এসে যাবে। ওই অবস্থাতেও আচার্যের খুব আফসোস হচ্ছিল। ইস, 10টা টাকা আমার হাতছাড়া হয়ে গেল। তারপরই একটা দুর্বুদ্ধি চাপলো তার মাথায়। এই ছেলেগুলোর জন্যই তার অকাল মৃত্যু ঘটেছে। ওদের ভয় দেখাবার কারণেই তার প্রাণ পাখি খাঁচা ছেড়ে বেরিয়ে গেছে। সুতরাং ওদের একটু জব্দ করলে ক্ষতি কি? রাখো হরিমণ্ডলের দিকে ফিরে সে বলল, একটু অপেক্ষা করো, আমি একটা কাজ সেরে নিই। নগেন, সাধু ওরা খুব মুষড়ে পড়েছিল। ঘটনার পরিণাম যে এমন সাংঘাতিক হবে তা ওরা কল্পনাও করতে পারেনি। ভেবেছিল আচার্যকে একটু ভয় দেখিয়ে মজা পাবে। রাত থেকেই ওরা আচার্যের বাড়ির কাছাকাছি ঘাপটি মেরেছিল। তারপর সে বেরোবার পর অনুসরণ করেছিল তাকে। ভয় পেয়ে আচার্যি ভিড়মি খাবে এটাই তারা ভেবেছিল, কিন্তু সে যে হার্ট ফেল করতে পারে এমন আশঙ্কা তাদের মনে জাগেনি। তাই আচার্যি ভয়ে অজ্ঞান হয়ে গেছে মনে করে ওরা কাছের পুকুর থেকে জল এনে তার চোখে মুখে জলের ঝাপটা দিয়েছিল। অনেক রকম চেষ্টা করেছিল, কিন্তু আচার্যির জ্ঞান আর ফিরে আসেনি। তখন ওদের ভয় হয়েছিল। আচার্যির নাকের কাছে হাত রেখে দেখেছিল নিঃশ্বাস পড়ছে না। বুকে কান দিয়ে ধুক ধুক শব্দ শুনতে পায়নি। তারপরেই আসল ব্যাপারটা ওদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। আচার্যি বেঁচে নেই, ভয়ের চোটেই তার মৃত্যু হয়েছে। ওরা বুঝতে পারছিল না কি করবে। গায়ে ফিরে সব কথা বললে ওরা সহজে ছাড়া পাবে না, এমনকি পুলিশ হয়তো ওদের সদরে চালান করে দেবে। আচার্যির মৃত্যুর জন্য ওরাই তো দায়ী। নিচু গলায় ওরা পরামর্শ করছিল এখন কি করা উচিত। হঠাৎ আচার্যির মরা নড়ে উঠল। তারপরেই উঠে বসে নাকি সুরে বলল, এই আমার 10 টাকা দে, 10 টাকা দে, নইলে তোদের ঘাড় আমি মটকে দেবো কিন্তু। ওরা চারজন প্রথমে হতবুদ্ধি হয়ে গেল, তারপর লাফিয়ে উঠে ওরে বাবা রে, মারে, ওরে বাবা রে, মারে, চিৎকার করতে করতে ছুটল গাঁয়ের দিকে। পেছনে শোনা যাচ্ছে আচার্যির নাকি সুর, হ্যাঁ আমার টাকা না দিয়ে পালাচ্ছিস কোথায়, এদিকে আয়, এদিকে আয়। ওরাও কি আর থামে? ছুট ছুট ছুট। আচার্যের প্রেতাত্মা হি হি করে হাসতে লাগলো। কি হাসি, আর হিম করা সেই হাসি। তারপর রাখহরির প্রেতাত্মার দিকে ফিরে বলল, এবার চলো, কোথায় নিয়ে যাবে? ও রাখহরি, চলো। হ্যাঁ, চলো তবে ভূত দপ্তরে, চলো।